ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে। আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় জজ কোর্ট প্র্যাকটিস ম্যানুয়াল, বইটির লেখক মোহাম্মদ আজাদুর রহমান। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট। জজ কোর্ট প্র্যাকটিস ম্যানুয়াল বইয়ের ৮১ পৃষ্ঠা। ওকালতনামা জেল হাজতে প্রেরণ। হাজতি আসামির পক্ষে কোনো মামলা পরিচালনা করতে হলে ওকালতনামা যথাযথভাবে লিখে আসামি যে জেল হাজতে অবস্থান করছে সেই হাজতখানায় পাঠাতে হয়। জেল হাজতে ওকালতনামা পাঠানোর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। ওকালতনামা সম্পূর্ণরূপে লেখার পরে ওকালতনামার উপরের দিকে আসামি জেল হাজতে প্রেরণের তারিখ, আসামি জেল হাজতে কোথায় রয়েছে সেটি লিখতে হয়। এই তথ্য আসামির তদবিরকারক আপনাকে দিবে। ওকালতনামা প্রস্তুত হয়ে গেলে আপনাকে ওকালতনামার ফটোকপি করতে হবে এবং মূল কপিটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২য় তলায় পূর্ব পাশে নিয়ে যেতে হবে। স্থান পরিবর্তন হতে পারে, তাই নিজ দায়িত্বে জেনে নিতে হবে কোথা থেকে ওকালতনামা জেল হাজতে পাঠানো হয়। সেখানে জেলখানার ওকালতনামা পাঠানোর দায়িত্বে থাকা কর্মচারীর নিকট আপনার ওকালতনামা জমা দিতে হবে এবং ৫০ টাকা দিতে হবে। এরপর উক্ত কর্মচারী আপনার ওকালতনামার বিষয় একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে আপনার ফটোকপিতে একটি নম্বর দিয়ে দেবেন। তারপর দায়িত্বরত কর্মচারী উক্ত ওকালতনামা সংশ্লিষ্ট জেল হাজতে প্রেরণ করবেন। এরপর আপনি পরের দিন উক্ত কর্মচারীর নিকট গিয়ে টেবিলে থাকা অনেকগুলো ওকালতনামার মধ্য থেকে আপনার প্রেরিত ওকালতনামাটি খুঁজে বের করে মিলিয়ে নেবেন এবং দেখবেন যে আসামি স্বাক্ষর করেছে কিনা। আদালতের হাজতখানায় ওকালতনামা পাঠানো। আসামি গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে চালান করে দেন। এটাই আইনের বিধান। থানা থেকে আসামিকে আদালতে হাজতখানায় প্রেরণ করা হয়ে থাকে। আসামিকে গ্রেপ্তারের পর প্রথম যেদিন আদালতে চালান করা হয় তখন এটাকে বলা হয় আসামির প্রোডাকশন। এই প্রোডাকশন শব্দটি আদালত পাড়ায় বহুল প্রচলিত একটি শব্দ। চালানকৃত আসামি যেহেতু আদালতের হাজতখানায় থাকে সেহেতু উক্ত আসামি পক্ষে জামিনের আবেদন করার জন্য আদালতের হাজতখানা থেকে ওকালতনামায় উক্ত আসামির স্বাক্ষর নিতে হয়। এজন্য প্রথমে ওকালতনামা প্রস্তুত করতে হবে। ওকালতনামা প্রস্তুত করতে হলে মামলা সম্পর্কিত তথ্য লাগে। উক্ত তথ্য সম্পর্কিত জিআর সেকশন থেকে জেনে নিতে হবে। এরপর ওকালতনামা প্রস্তুত করে আসামির নিকট থেকে স্বাক্ষর নেওয়ার জন্য আদালতের হাজতখানার দায়িত্বরত কনস্টেবলের কাছে ওকালতনামাটি দিলে উক্ত কনস্টেবল আসামির কাছ থেকে স্বাক্ষর করিয়ে এনে দেবেন। এক্ষেত্রে কনস্টেবল আসামির দস্তখত করানোর পর তা হাজতখানার ওসি সাহেবের কাছে দাখিল করবেন এবং ওসি সাহেব আসামির দস্তখতের নিচে সত্যায়িত লিখে সিল স্বাক্ষর করে তার উল্টো পিঠে কনস্টেবলের নাম লিখে পুনরায় কনস্টেবলের কাছে ফেরত দিয়ে দেন। এরপর উক্ত কনস্টেবলের নিকট থেকে ওকালতনামাটি সংগ্রহ করতে হয়। নারাজি পিটিশন কি ও কেন? আদালত পাড়ায় পরিচিত একটি শব্দ হলো নারাজি। সাধারণ অর্থে নারাজি হলো রাজি বা খুশি না হওয়া। আদালতের ভাষায় নারাজি হলো কোনো তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী কর্তৃক লিখিত অভিযোগ। কোনো ব্যক্তি থানায় মামলা দায়ের করলে ওই মামলাটি একজন তদন্তকারী পুলিশ অফিসার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্তে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হলে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এবং তদন্তে অপরাধ
প্রাথমিকভাবে প্রমাণিত না হলে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে থাকেন। তদন্ত প্রতিবেদন যাই হোক না কেন, যিনি মামলাটি দায়ের করলেন তিনি যদি ওই তদন্ত প্রতিবেদনে খুশি না হন বা তার আপত্তি থাকে, তাহলে তিনি ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নারাজি পিটিশন দাখিল করতে পারবেন। ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি আদালতের কোনো ব্যক্তির বিরুদ্ধে সিআর মামলা দায়ের করেন, তাহলে আদালত ওই মামলাটি আমলে গ্রহণ করতে পারেন অথবা তদন্তের জন্য থানায় পাঠাতে পারেন। এক্ষেত্রেও থানায় একজন তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করেন। উক্ত তদন্ত প্রতিবেদনে বাদী বা অভিযোগকারী সন্তুষ্ট না হলে তিনি আদালতে নারাজি পিটিশন দাখিল করতে পারেন। নারাজি পিটিশন দাখিলের পর কি হয়? নারাজি পিটিশন হলো ম্যাজিস্ট্রেটের নিকট একটি লিখিত অভিযোগ। নারাজি পিটিশন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট বাদীকে ফৌজদারি কার্যবিধির 200 ধারা মোতাবেক পরীক্ষা করে সরাসরি 190 ধারা মোতাবেক অভিযোগটি আমলে নিতে পারেন অথবা তিনি অধিকতর তদন্তের জন্য নতুন তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করতে পারেন অথবা বিচার বিভাগীয় তদন্ত করতে পারেন। সাধারণত আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশন পাওয়ার পর অপরাধটির অধিকতর তদন্তের জন্য পাঠিয়ে থাকেন। এক্ষেত্রে বাদী বা অভিযোগকারী একের অধিকবার নারাজি পিটিশন দাখিল করতে পারেন। সূত্র 2017-2 LNJ 19। আসামি নারাজি পিটিশন দাখিল করতে পারে কিনা? আসামি কোনো তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করতে পারে না। এমনকি যদিও তদন্তকারী কর্মকর্তা কোনো মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে কোনো আসামির অব্যাহতির প্রার্থনা করে, কিন্তু ম্যাজিস্ট্রেট উক্ত আসামিকে অব্যাহতি প্রদান না করে আসামির বিরুদ্ধে অপরাধটি আমলে নেন, তখনও উক্ত আসামি ম্যাজিস্ট্রেটের উক্ত আমলে নেওয়ার আদেশকে চ্যালেঞ্জ করতে পারে না। এমনকি পুলিশ চার্জশিট দিলেও কোনো আসামি উক্ত চার্জশিটের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করতে পারে না। আসামি তার বিরুদ্ধে চার্জ গঠনের সময় অব্যাহতির প্রার্থনা করতে পারে। 26 BLT HCD 2018-40। বাদীকে জড়িয়ে চার্জশিট দেওয়া হলে বাদী কি নারাজি দিতে পারে কিংবা চার্জশিট হতে নাম কর্তনের জন্য আবেদন করতে পারে কিনা? অনেক সময় কোনো মামলার তদন্তে দেখা যায় বাদী নিজেই কথিত অপরাধের সহিত যুক্ত রয়েছে। সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা বাদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এক্ষেত্রে বাদী হয়ে যায় মামলার অভিযুক্ত আসামি। এমন পরিস্থিতিতে বাদী নারাজি পিটিশন দাখিলের অধিকার খর্ব হয় না। তিনি যথারীতি বিজ্ঞ আদালতে উক্ত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করতে পারেন। তবে আসামি হিসেবে তিনি চার্জশিট হতে তার নাম কর্তনের জন্য কোনো আবেদন দাখিল করতে পারে না। তিনি অন্যান্য আসামির মতো চার্জ গঠনের সময় অব্যাহতির জন্য আবেদন করতে পারেন, কারণ চার্জশিট হতে নাম কর্তনের ক্ষমতা বিচারিক আদালত ছাড়া কোনো ম্যাজিস্ট্রেটের নেই। এছাড়া কোনো আসামি চার্জ শুনানির আগে বিচারিক আদালত চার্জশিট হতে তার নাম কর্তনের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে অধিকারী নয়। 26 BLT HCD 2018-40। মামলা আমলি নাকি বিচারিক বা ট্রায়াল কিভাবে বুঝবেন? নবীন আইনজীবীর ক্ষেত্রে কোনো মামলা জিআর আমলি নাকি বিচারিক বা ট্রায়াল মামলা সেটা বুঝতে একটু সমস্যা হয়ে যায়, কিন্তু খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে একটি মামলা জিআর আমলি নাকি বিচারিক বা ট্রায়াল। এজন্য আপনাকে মামলার পদক্ষেপগুলো ভালোভাবে জানতে হবে। মামলা ফাইলিং এর পর হতে বিচারিক আদালতে বদলি না হওয়া পর্যন্ত আমলি আদালতে থাকে, বিধায় এই মামলাকে আমলি মামলা বলা হয়ে থাকে। বিচারের জন্য বদলি হয়ে যাওয়ার পরে উক্ত মামলাটি বিচার শুরু হয়ে যায়, বিধায় তখন উক্ত মামলাকে বিচারিক বা ট্রায়াল মামলা বলা হয়ে থাকে।
কোনো জিআর মামলা যখন আমলি পর্যায়ে থাকে তখন মামলার ধার্য তারিখ এজলাসে পুলিশি মামলার নম্বর ধরে ডাকেন, কিন্তু উক্ত মামলার বিচার শুরু হলে পেশকার উক্ত মামলার নম্বর ধরে ডাকেন। কোনো সিআর মামলার পদক্ষেপ যদি তদন্ত প্রতিবেদন দাখিল, সমন, ডাব্লিউএপি পত্রিকার বিজ্ঞপ্তির দাখিল ইত্যাদির জন্য হয় তাহলে বুঝতে হবে উক্ত মামলা আমলি মামলা। আবার কোনো মামলা যদি 4 শুনানি, বিচার, সাক্ষ্য গ্রহণ, 342 ধারা, পরবর্তী বিচার বা সাফাই সাক্ষী, যুক্তিতর্ক, রায় ইত্যাদির জন্য থাকে তাহলে উক্ত মামলাটি বিচারিক বা ট্রায়াল মামলা। আদালতে গাড়ি জিম্মার আবেদন। গাড়ি জিম্মার জন্য প্রথমে বিজ্ঞ আইনজীবীকে দরখাস্ত প্রস্তুত করতে হবে। দরখাস্ত প্রস্তুত হয়ে গেলে দরখাস্তে আবেদনকারী এবং বিজ্ঞ আইনজীবী স্বাক্ষর করবেন। গাড়ি যদি কোনো জিআর মামলায় আটক করা হয় এবং মামলাটি আমলি পর্যায়ে থাকে তাহলে সংশ্লিষ্ট জিআর শাখায় আবেদনপত্র জমা দিতে হবে এবং জেনে নিতে হবে কোন আদালতে কয়টার সময় উক্ত দরখাস্ত শুনানি হবে। আদালতের নাম ও সময় জেনে নিয়ে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত থেকে আবেদনটি শুনানি করতে হবে। আবেদন শুনানি হওয়ার পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাধারণত মামলার তদন্তকারী কর্মকর্তাকে আইও, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA থেকে গাড়ির মালিকানা নিরূপণ করে কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দিবেন। তদন্তকারী কর্মকর্তা উক্ত গাড়ি বিষয়ক তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত প্রতিবেদন আদালতে আসার পরে বিজ্ঞ আইনজীবীকে মামলার নথি পর্যবেক্ষণ করে দেখতে হবে যে তা নথির সঙ্গে যুক্ত করা হয়েছে কিনা। এরপর একটি দরখাস্তের মাধ্যমে আদালতকে অবহিত করতে হবে যে BRTA থেকে গাড়ির মালিকানা নিরূপণ করা হয়েছে। শুনানির সময় আদালতের সামনে গাড়ির মালিককে উপস্থিত থাকতে হবে। আদালত BRTA প্রতিবেদন, তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন ও আইনজীবী শুনানিতে সন্তুষ্ট হলে থানা কর্তৃপক্ষকে আদেশ দিবেন আটক গাড়িটি জিম্মায় দেওয়ার জন্য। পরবর্তী সময়ে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করে গাড়ি নিজের জিম্মায় নিতে পারবেন, এই শর্তে যে পরবর্তী সময়ে মামলা তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তিনি তা থানায় হাজির করবেন। আদালতে কস্ট এর টাকা জমা দেওয়ার পদ্ধতি। ফৌজদারি মামলায় বিভিন্ন পর্যায়ে আদালতে যে কোনো পক্ষকে কস্ট দাখিলের নির্দেশ দিতে পারেন। এই কস্ট হলো এক ধরনের জরিমানা। ফৌজদারি মামলায় কোনো পক্ষকে কস্ট দাখিল করার নির্দেশ দেওয়া হলে কস্টের পরিমাণ যাই হোক না কেন চালানের মাধ্যমে ব্যাংক কস্টের টাকা জমা দিতে হয়। কস্টের টাকা জমা দেওয়ার পরে চালানের কপি আদালতে দাখিল করে আদালতের নির্দেশ প্রতিপালন করতে হয়। আদালতে শুনানি করার পদ্ধতি। যেভাবে মামলা ফাইলিং এর সময় শুনানি করতে হয়। কোনো মামলা ফাইলিং এর জন্য ম্যাজিস্ট্রেট আদালতে সকাল 10টার মধ্যে ফিরিস্তি সহ নালিশি দরখাস্ত জমা প্রদান করতে হবে। নালিশি দরখাস্ত সম্পর্কে বাদীকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে এবং নিজেও খুব ভালোভাবে নালিশি দরখাস্ত সম্পর্কে জেনে নিতে হবে। এরপর আদালতের কার্যক্রম শুরু হলে ফাইলিং এর সময় আপনার মামলার বাদীর নাম ধরে পেশকার ডাকবেন। পেশকার ডাকা মাত্রই আপনার মামলার বাদীকে আদালতের ডকে উঠতে বলতে হবে এবং আপনাকে শুনানি করার জন্য স্মার্টলি দাঁড়াতে হবে, কিন্তু আপনাকে কিছু বলতে হবে না, শুধু দাঁড়িয়ে থাকতে হবে। যা বলার মামলার বাদীই বলবেন। মামলার বাদী আদালতের ডকে দাঁড়িয়ে প্রথমে শপথ পাঠ করবেন, এরপর নিজের নাম, পিতার নাম, ঠিকানা, বয়স, পেশা ইত্যাদি বলার পর মামলার ঘটনা বর্ণনা সংক্ষিপ্ত আকারে ম্যাজিস্ট্রেটকে জানাবেন। আপনার বাদীর মামলা ঘটনা সম্পর্কে বলতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা ম্যাজিস্ট্রেট সাহেব যদি মামলা সম্পর্কে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করে অথবা আপনার যদি কিছু বলার থাকে তাহলে আদালতের অনুমতি নিয়ে বলতে হবে। যেভাবে সময়ের আবেদন শুনানি করবেন। ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার 2009 এর 22 নং বিধি অনুযায়ী সময়ের দরখাস্ত সহ
যে কোনো গুরুত্বপূর্ণ দরখাস্ত শুনানির পূর্বে উক্ত দরখাস্তের অনুলিপি প্রতিপক্ষের আইনজীবীকে সরবরাহ করতে হবে। আদালতে শুনানি করার সময় এক এক আইনজীবী এক একভাবে বক্তব্য রাখেন। আপনিও যখন আদালতে শুনানি করবেন তখন আপনার নিজস্ব স্টাইলে শুনানি করতে পারবেন। তবে সাধারণত আদালতে যেভাবে শুনানি করতে হয় সে ব্যাপারে একটা মোটামুটি ধারণা থাকলে আপনি খুব সহজেই যে কোনো বিষয় নিয়ে শুনানি করতে পারবেন। ধরা যাক আপনি আসামি পক্ষে কোনো মামলা পরিচালনা করছেন। আপনার মক্কেলের নাম শেখ বাতেন। ধার্য তারিখ সম্পর্কে আপনার মক্কেলকে জানানোর পর আপনার মক্কেল আপনাকে জানালেন যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন, বিধায় ধার্য তারিখে তিনি আসতে পারবেন না। যেহেতু আপনার মক্কেল আপনাকে জানিয়েছেন যে তিনি ধার্য তারিখে আসতে পারবেন না, তাহলে আপনাকে আসামি পক্ষে সময়ে দরখাস্ত প্রস্তুতপূর্বক আদালতের নির্ধারিত সময়ে জমা দিতে হবে। আদালতের কার্যক্রম শুরু হলে এবং আপনার মামলার নম্বর ডকে ডাকা হলে শুনানির জন্য স্মার্টলি আপনাকে দাঁড়াতে হবে এবং এভাবে শুরু করতে হবে। মে ইট প্লিজ ইউর অনার, আমি আসামি শেখ বাতেনের পক্ষে সময়ের জন্য একটি দরখাস্তের আবেদন করেছি। আসামি শেখ বাতেন আমাকে জানিয়েছেন যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন, বিধায় অদ্য বিজ্ঞ আদালতে হাজির হতে পারেনি। আমি ন্যায় বিচারের স্বার্থে আসামি পক্ষের সময়ের প্রার্থনা করছি। আদালত আপনার প্রার্থনা মঞ্জুর করুন বা না মঞ্জুর করুন, আপনাকে আদালতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক এজলাস কক্ষ ত্যাগ করতে হবে। যেভাবে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আবেদন শুনানি করবেন। ধরা যাক আপনি বাদীপক্ষের আইনজীবী। আসামির প্রতি সমন রীতিমতো জারি হওয়া সত্ত্বেও আসামি বিজ্ঞ আদালতে হাজির হচ্ছে না। আপনার মক্কেল চাচ্ছেন যে আসামির প্রতি যেন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়। এক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর জন্য আবেদন প্রস্তুতপূর্বক আদালতের নির্ধারিত সময় জমা দিতে হবে। আদালতের কার্যক্রম শুরু হলে এবং আপনার মামলার নম্বর ধরে ডাকা হলে শুনানির জন্য স্মার্টলি আপনাকে দাঁড়াতে হবে এবং এভাবে শুরু করতে হবে। মে ইট প্লিজ ইউর অনার, আমি আসামি শেখ বাতেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর জন্য একটি আবেদন করেছি। আসামির প্রতি রীতিমতো সমন জারি হওয়া সত্ত্বেও আসামি বিজ্ঞ আদালতে হাজির হচ্ছে না। বাদীপক্ষ আশঙ্কা করছে যে পুলিশ কর্তৃক ধৃত না হলে আসামি বিজ্ঞ আদালতে হাজির হবে না। আমি ন্যায় বিচারের স্বার্থে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর প্রার্থনা করছি। আদালত আপনার প্রার্থনা মঞ্জুর করলে আপনাকে প্রসেস ফি বাবদ 10 টাকার কোর্ট ফি আদালতে দাখিল করতে হবে। যেভাবে এনআই অ্যাক্টের 138 ধারার মামলায় স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক আসামির জামিন শুনানি করবেন, আপনাকে প্রথমে স্বেচ্ছায় আত্মসমর্পণকৃত আসামির জামিনের দরখাস্ত প্রস্তুতপূর্বক আদালতের নির্ধারিত সময়ে জমা দিবেন। আদালতের কার্যক্রম শুরু হলে এবং আপনার মামলার নম্বর ধরে ডাকা হলে শুনানির জন্য স্মার্টলি আপনাকে দাঁড়াতে হবে এবং এভাবে শুরু করতে হবে। মে ইট প্লিজ ইউর অনার, আমি আসামি শেখ বাতেনের পক্ষে জামিনের জন্য একটি আবেদন করছি। আসামি শেখ বাতেন মামলা সম্পর্কে অবগত হয়ে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেছেন। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ জামিনযোগ্য। জামিন পেলে আসামি পলাতক হবে না এবং উপযুক্ত জামিনদার দেওয়া হবে। বিধায় আমি ন্যায় বিচারের স্বার্থে আসামির জামিনের প্রার্থনা করছি। যেভাবে বিচারিক আদালতে পূর্ব শর্তে আসামির জামিন শুনানি করবেন। আসামি আমলি আদালত থেকে জামিন লাভ করলেও বিচারিক আদালতে মামলা বদলি হয়ে আসার পর আসামিকে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক পূর্ব শর্তে বা যে কোনো শর্তে নতুন করে জামিন নিতে হয়। সেক্ষেত্রে জামিনের আবেদন প্রস্তুতপূর্বক আদালতের নির্ধারিত সময়ে জমা দিতে হবে। আদালতের কার্যক্রম শুরু হলে এবং আপনার মামলার নম্বর ধরে ডাকা হলে আসামির জন্য স্মার্টলি আপনাকে দাঁড়াতে হবে এবং এভাবে শুরু করতে হবে। মে ইট প্লিজ ইউর অনার, আমি স্বেচ্ছায় আত্মসমর্পণকৃত আসামি শেখ বাতেনের পক্ষে
পূর্ব শর্তে জামিনের জন্য একটি আবেদন করছি। আসামি শেখ বাতেন বিজ্ঞ আমলি আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়ে জামিনের কোনো শর্ত ভঙ্গ করেনি। জামিন পেলে আসামি পলাতক হবে না, বিধায় আমি ন্যায় বিচারের স্বার্থে পূর্ব শর্তে বা যে কোনো শর্তে আসামির জামিনের প্রার্থনা করছি। জামিনের আবেদন মঞ্জুর করা হলে জামিননামা প্রস্তুতপূর্বক আদালতে দাখিল করতে হবে।